বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমরা একটু রূপকথার রাস্তাঘাটে ঘুরে ফিরে আসব পিয়াস মজিদের সাথে। স্বাগতম পিয়াস মজিদ, কেমন আছেন? ভালো আছি। শুভ বসন্ত আপনাকে এবং টিভিএস এর সবার শ্রোতা দর্শককে। অসংখ্য ধন্যবাদ। এই বসন্তেই তো আপনার বইমেলার নতুন বইটা প্রকাশিত হয়েছে, যেটার নাম রূপকথার রাস্তাঘাট। নাম শুনে আমার কাছে মনে হচ্ছে আপনার কল্পনা প্রসূত কোনো কিছু নিয়েই হয়তো আপনি বইটা লিখেছেন, এটা আমার ধারণা। আমি একটু আপনার অভিমতটা জানতে চাই যে কোন চিন্তা থেকে আপনি রূপকথার রাস্তাঘাট লিখেছেন, কোনো নির্দিষ্ট থিম আছে নাকি? আপনার ধারণা একেবারেই ভুল না, কারণ হচ্ছে গিয়ে রূপকথার রাস্তাঘাট অনেকেই ভাবছে হচ্ছে রূপকথার কোনো বই কিনা, কিন্তু রূপকথার রাস্তাঘাটের কথা কিন্তু সচরাচর শোনা যায় না। রূপকথার আপনার বিশাল ইমারত, কল্পনার আপনার খাদ্য, নানান কিছু, আপনার দৈত্য, কোটাল, অনেক কিছুই কিন্তু রূপকথার আমরা জানি। রাস্তাঘাট যখন বলি, ধরেন প্রতিদিন আজকেও যখন সকালে আমি রাস্তায় বেরোচ্ছি দেখি সিএনজি চালকদের ধর্মঘট, রাস্তায় আমি যেভাবে চলছি এটাও একটা অলিক রূপকথার রাস্তা। তো আমাদের বস্তু পৃথিবীর সময়টাকে মানে রূপকথার সাথে অঙ্গাঙ্গী করে জড়িত করে দেওয়ার চিন্তা থেকে, আর নির্দিষ্ট কোনো চিন্তা থেকে আসলে না। এই বইটা তো কোনো কাব্য না, অনেকগুলো কবিতার কালেকশন। তো ধরেন একটা কবিতা আছে রাস্তা, ওটার শেষ লাইন ছিল রূপকথার রাস্তা জন্মায় কিন্তু কখনো মরে না। আমার কাছে তাই মনে হয় যে রূপকথার রাস্তাটা জন্ম হয়, যেমন স্বপ্নের জন্ম হয়, হয়তো স্বপ্ন ভঙ্গ হয়, কিন্তু যেই স্বপ্নটা জন্ম হলো সেটার কিন্তু কোনো মৃত্যু নাই। স্বপ্নটা কিন্তু থেকেই যায় এবং ওই স্বপ্নটা মিথ্যা না। ওই ব্যাপারটাই ধারণা থেকেই রূপকথার রাস্তাঘাটের জন্ম আসলে। তো কি আছে ভিতরে এটা পড়ার জন্য রূপকথার রাস্তাঘাটে হাঁটাচলা করতে হবে। কবিতা লেখার জন্য তো আমার ধারণা অনেক বিস্তর একটা সময় প্রয়োজন হয়। আপনি কতটুকু সময় দিয়েছেন এই বইটা লিখতে? এটা গত বছর আমার যেমন কোনো বই বের হয় নাই এবং আমি বইমেলাতেও আসিনি খুব একটা, একটু বিচ্ছিন্ন থাকার চেষ্টা করছিলাম যে আমি জীবনে কখনো মানে ওই ঢাকায় আসার পর জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর কখনো একদিনও মিস দিইনি এই বইমেলা। তো আমার মনে হচ্ছে যে একটা ক্লান্তিও আছে, সৌন্দর্যের একটা ক্লান্তি আছে, তারপর সম্পর্কের একটা ক্লান্তি আছে, আপনার স্মৃতির একটা ক্লান্তি আছে, সমস্ত ইতিবাচকতারও কিন্তু একটা ক্লান্তি আছে দীর্ঘদিন। এবং আমি ঔচিত্য বোধ দিয়ে লেখালেখি করতে চাই না, বা ধরেন লেখা উচিত, আমার বই করা উচিত, সেটা দিয়ে আমি কখনো করি না। আমার আত্মার তাড়নায় সেটা করি। তো গতবার আমার মনে হচ্ছে যে একটু অবসরে থাকি, দেখি মানে বইমেলা না আসে ফাল্গুনটা কেমন লাগে। এবং তো তারপর অনেক কবিতা জমা হয়েছে এবং এই বইয়ের কবিতাগুলো আমি বলতে পারি আমার আগে যে কবিতা বইগুলো সবগুলোর থেকে এটা আলাদা, কারণ এই বইয়ের কবিতাগুলো খুবই একজন মানে ধরেন কোনো ধরনের অলংকারের চিন্তা না করে সাধারণ স্বাভাবিক লোকাল বাসে বসতে বসতে। এবং এখানে একটা দুপুর নামে কবিতা আছে, আমার মনে আছে কিছুদিন আগে আমি একটা আপনার গানের জলসা মারেফতি আড্ডা বলা যায়, সেখানে মাদারীপুরের বসেছিলাম শরীয়তপুরে মাঠে, সেখানে চারপাশে অনেক ধরনের মাহফিল হচ্ছে, তা আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমাকে এখানে চিনছে না, আমিও কাউকে চিনছি না, সেই জিনিসটা যে পৃথিবী একটা অচিন পরিবার। তো ওই কবিতাগুলো অনেক সাধারণ পাঠককে দৃষ্টি আকর্ষণ করেছে, যেটা বলা হয় যে আধুনিক কবিতা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। তো এই বইয়ের অনেক কবিতা আছে যেগুলো প্রচুর মানুষ উদ্ধৃতি হিসেবে, আমার নাম ছাড়াও অনেক কিছু মানে বেনামে ফেসবুকে নিজের জীবন ঘনিষ্ঠ বলে মনে করছেন। আমার মনে হয় তাই যে, এবং আমি মনে করি যে মোহনা, যে কবিতা যদি প্রকৃত কবিতা হয়ে ওঠে সেটা অবশ্যই মানুষের সঙ্গে যোগাযোগের সেতু তৈরি করবে, বিচ্ছিন্ন করবে না, বরঞ্চ যোগাযোগের সেতু তৈরি করবে, আজ না হোক কাল। আমার একটা আগ্রহ তৈরি হচ্ছে আপনার কথা শুনে যে রূপকথার রাস্তাঘাট নামটা আপনি দিয়েছেন, এই নামটাকে আপনি শুরুতে চিন্তা করেছিলেন যে এই কবিতাগুলো দিয়ে আমি এই নাম দিয়ে এই বইটা তৈরি করব? ভালো প্রশ্ন করেছেন। এই নাম চিন্তা ছিল না। রূপকথা যেমন হঠাৎ পাওয়া যায়, এই নামটাও আসলে হঠাৎ পাওয়া, কারণ এটা প্রথম নাম ছিল হ্যালো হ্যাংওভার। হ্যালো হ্যাংওভার নামে একটা কবিতা ছিল, আরো অনেক বেশ কয়েকটা নাম ছিল আর কি। তো সেই নামগুলো, স্বর্গীয় ইউরিনাল একটা নাম ছিল, প্রস্তাবিত অনেক নাম ছিল, কিন্তু সবগুলো নাম ঠেকিয়ে পরিদের আবাসিক এলাকা এরকম একটা নাম ছিল। সবগুলো নাম ঠেকিয়ে শেষে এই নামটাই ঠিক করেছি, যে হঠাৎ এলো একদিন সকালে মনে হলো যে দিয়ে ফেলি, কারণ হচ্ছে রূপকথা আসলে এমনই হঠাৎ পাওয়া। রূপকথার রাস্তাঘাট নামে কি কোনো কবিতা আছে এই বইতে? না, রাস্তা নামে একটা কবিতা আছে, সেই কবিতার শেষে আপনি এই জিনিসটা পাবেন, এই টার্মটা পাওয়া যাবে, রাস্তা জন্মায় কিন্তু কখনো মরে না। কবিতা লিখতে তো অনেক উপাদান দরকার হয়। কিছুক্ষণ আগে আপনার সাথে যখন আমি একটু গল্প করছিলাম তখন আপনি বলছিলেন যে স্মৃতি অনেক বড় একটা উপাদান। আর কি ধরনের উপাদান দরকার হয়, যে যারা নতুন লেখক আছেন তারা যদি আপনার কাছে জানতে চান যে কি ধরনের উপাদান কবিতা লেখাকে একটু আরো প্রশ্রয় দেয়, মনে হয় যে নিজের শব্দগুচ্ছকে একটু আনতে সাহায্য করে, কি ধরনের উপাদান আছে? আমি মনে করি না যে খুব বেশি পড়তে হবে, কিন্তু অবশ্যই বাংলা কবিতা, বিশ্ব কবিতা কোথায় আগে পর্যন্ত লেখা হচ্ছে এটা একটু জানতে হবে। আমি অনেকেই দেখি যে ধরেন কবিতা লিখে আসে, এই ধরনের কবিতা তো অনেক লেখা হয়ে গেছে, তো সে মনে করছে যে সে যেটা লেখছে এটা পৃথিবীর সেরা লেখা এবং প্রথম লেখা হলো। কিন্তু এই জন্য যেটা বলা হয় যে পড়াটা জরুরি,
আপনি প্রভাবিত হওয়ার জন্য না বা জ্ঞানী হওয়ার জন্য না, কবিতা লেখার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না, কিন্তু আপনার একটা ধারণার দরকার আছে যে বাংলা কবিতা গতকাল পর্যন্ত মাইকেল মধুসূদন যা লিখে গেছে, আল মাহমুদ যা লিখে গেছে, শামসুর রহমান যা লিখে গেছে, জীবনানন্দ যা লিখে গেছে, এত সমৃদ্ধ একটা বাংলা কবিতার পরে আমি কি নতুন যোগ করতে পারি, এটা আমার সবসময় ভাবনা হয় যে আমি আর কি ভালো কবিতা লিখবো। এত ভালো কবিতা লেখা হয়েছে, ওই ভালো কবিতা পাঠের স্মৃতিতে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তো সেটা খুব দরকার যে পড়াটা জরুরি, ওই অর্থে যে বাংলা কবিতা বিশ্ব কবিতা কোথায় এসে ঠেকেছে আমাকে এরপর থেকে শুরু করতে হবে। আমি আর ধরেন নতুন আপনার- কি দিতে হ্যাঁ, পারি মানুষকে। আর আপনার অনুভবগ্রাহ্য একটা হৃদয় তো অবশ্যই লাগবে, স্মৃতি লাগবে, আপনার ইয়ে লাগবে। জোর করে আপনাকে ভাবুক হতে হবে না, কিন্তু কবিতা কোনো না কোনোভাবে আপনার সাথে মোলাকাত যখন করতে আসবে কাব্যদেবী, অবশ্যই আপনার এই শর্তগুলো থাকতে হবে। এবং শব্দের সাথে শব্দ উন্নীত করা, নতুন শব্দবন্ধু। এবং আমি মনে করি সবসময় যে অভিধানের দাসত্ব কবি করে না, কবি অভিধানের আয়তন বাড়ায়। আচ্ছা, এই যে আপনি বললেন নতুন করে নতুন কিছু দেওয়া, যেখানে বিশ্বের কবিতা এসে যেখানে থেমেছে তারপরে কিছু একটা করা, একটা প্রশ্ন আসে যে কবিরা কি কবিতা আসলে নিজের জন্য লেখে নাকি মানুষের জন্য লেখেন? না, কিন্তু নিজের জন্যই প্রথমত লেখে, সেটা সবার হয়ে ওঠে। ধরেন জীবনানন্দ দাশ যখন সারাটি রাত তারাটির সঙ্গে তারাটির কথা হয়, বা সবার থেকে আপন মুদ্রা দোষে আলাদা হচ্ছেন, সে কিন্তু নিজের সাথে স্বগতোক্তি। আমি মনে করি কবিতা আসলে স্বগতোক্তি, আমার সাথে আমার আত্মার আলাপ। এই আলাপটা যদি সৎ হয়, সেটা কোনো না কোনোভাবে স্পর্শ করবে আপনাকে স্পর্শ করবে আরো 10 জনকে। কিন্তু যখন আমি গত বছর রুমির সমাধিতে গিয়েছি, তুরস্কের ইস্তাম্বুল থেকে অনেক দূরে কোনিয়াতে, সেখানে ধরেন সেই তার মৃত্যুর পর থেকে নই বাঁশি বাজছে, এবং এই যে রুমির যে সংলাপ, যে মানে আপনাকে সেই নৈশব্দ দাও, যে নৈশব্দ দিয়ে আমি সংলাপ চালাতে পারি ঈশ্বরের সাথে, এর সাথে, বা ধরেন মির্জা গালিবের যে নিজেই নিজের শব্দ ভেঙে যাওয়ার, নিজেকে ভেঙে, এই যে জিনিসগুলো, সেগুলো তো কোনো না কোনোভাবে আপনার সবার হয়ে উঠেছে। প্রথম কিন্তু নিজের সাথে আলাপি, রুমি যখন আলাপ করছেন, বা ধরেন আমাদের যত প্রিয় কবি আছে তারা কিন্তু নিজের সাথে আলাপই চালায়। আমি মনে করি ব্যক্তিগত, আমি তো আমার সাথেই আলাপ করি। আমি যখন অনেক কবিতা আমার ভোর রাতে লেখা, প্রায় শেষ রাতে যখন ঘুম ভেঙে যায়, সেই আলাপগুলো এখন তো আমার সাথে আমার আলাপ, আমার রুহের আলাপ, আমার মহাবিশ্বের সঙ্গে আমার আলাপ। সেই আলাপ রবীন্দ্রনাথ যখন বলেন যে আমার মানে আপনার ধরেন তারার সাথে তার কথা সংলাপ কিভাবে চলাবে, যে এ প্রাণ রাতের রেলগাড়ি, তো সেই কিন্তু তার ব্যক্তি প্রাণের কথাই বলছেন, সেটা সে আমার এত বছর পরে আমাকে স্পর্শ করছে। তো এই জিনিসটা কিন্তু কোনোভাবে আত্মসংলাপটাই সবার সংলাপ হয়ে ওঠে আসলে। কিছু নির্দিষ্ট অনুভূতি তো সব মানুষেরই থাকে, ঐক্য কেউ আছে, হয়তো হ্যাঁ। কেউ হয়তো সেটা প্রকাশ করতে পারেন, কেউ হয়তো হ্যাঁ, প্রকাশ হ্যাঁ, করতে অবশ্যই। পারেন না। যারা প্রকাশ করতে পারেন তারাই বোধহয় কবি হয়ে ওঠেন। আমি তো মনে করি যে মানে কবিতায় আমরা যা লিখছি, কোনো না কোনোভাবে এগুলো মানুষের স্মৃতি এবং শ্রুতিতে আছে, কারণ বস্তুবিদের বাইরেতে কিছু আপনি লিখতে পারছেন না, এর মধ্যেই ঘটমান আছে। আপনার যে অনুভূতিতে আসতেছে, এটা কোনো না কোনোভাবে মহাবিশ্বে ছড়িয়ে আছে, হয়তো মানুষের মাঝে না হোক, একটা গাছের মধ্যে, একটা পাতার মধ্যে, বা একটা আপনার তারার মধ্যে, যে আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে। তো এই যে তারার সাথে কথোপকথন, মহাবিশ্বের সাথে কথোপকথন, বিগ ব্যাং যা বলছি আমরা, ধরেন সবকিছু কোনো না কোনোভাবে ছড়িয়ে আছে কবিতার উপাদান। আমি মনে করি এমন সব বৈজ্ঞানিক প্রকল্পনার মধ্যে আছে যেটা চিন্তাও করতে পারেন না। মানে সদা যুগে হয়তো মনে হচ্ছে কবিতা শুধুমাত্র শব্দের খেলা, বা কবিতা সাহিত্যের একটা বিষয়, কিন্তু কবিতা যে কত গভীর একটা দার্শনিক বিষয়, বৈজ্ঞানিক বিষয়, সেটা যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে এটা মানে বোঝা সম্ভব। একটু আপনার এই বই থেকে সরে একটু অন্য জায়গায় যেতে চাই। আপনি নিজে তো একজন কবি, নিজে লেখালেখি করেন, কিন্তু আপনাকে নিয়ে অনেক মানুষ লেখালেখি করে, আপনার কবিতার অনুবাদ হচ্ছে, আপনার কবিতাগুলো নিয়ে গবেষণা হচ্ছে। এটা আপনাকে কতটুকু অনুপ্রেরণা দেয়, বা কতটুকু মনে করে যে আমি একটা শক্ত জায়গায় দাঁড়াতে পেরেছি? আমার আসলে ভালো প্রশ্ন করেছে, এটা আসলে সংকোচও লাগে। যখন এই বছর এই বইটা বের হওয়ার আগেই বেঙ্গল বুকস থেকেই নিয়াজ মাহমুদের একটি গবেষণার বই, হিমবেহালা কিংবা পিয়াস মজনুর কবিতা। হিমবেহালা আমারই একটা প্রথম বইয়ের একটা পর্বের নাম। তো আমার কবিতায় প্রচুর তুষারের কথা, মৃত্যুর কথা এগুলো আসে বলে কেন্দ্রীয়ভাবে এই নামটা নির্ধারণ করেছেন ওই গবেষক। তো তিনি 10টা বই নিয়ে আলোচনা করেছেন। এরকম অনেক লেখাই হয়েছে, শহীদ কাদরি লিখেছেন, সৈয়দ শামসুল, অনেকে লিখেছেন। তা আমি মনে করি কি যে আপনাকে এটা বলছি এই কারণে যে অনেকের ভিতরে এই জিনিসটা থাকে, হয়তো এটা আত্মপ্রচার, কিন্তু আমি বলবো যে মৃত্যুর পরে কি হচ্ছে না, আমি দেখেছি আমাদের দেশে বা সব আমাদের ভাষায় এই মূল্যায়নগুলো যখন আজকে এত, ধরেন জীবনানন্দ দাশ জীবদ্দশায় এইরকম বিড়ম্বিত একটা জীবন কাটিয়েছেন, কিন্তু এখন তাকে নিয়ে থিসিস হচ্ছে, কি পরিমাণ গবেষণা। এই বইমেলায় খুঁজেন যে প্রতি স্টলেই জীবনানন্দকে নিয়ে কিছু আছে, সেটাই তো আর উনি দেখে যেতে পারছেন না। আমি মনে করি জীবদ্দশায় সে মূল্যায়নটা খুব জরুরি। তো সে যখন একজন গবেষক এগিয়ে এসছেন, আমি তো এটাকে একটা প্রাপ্তিই ভাবি। এবং আমি মনে করি শুধু আমার উপর না, প্রতিটা সক্রিয় কবির উপর, লেখকের উপর হচ্ছে গবেষণা হওয়া উচিত। আমাদের এখানে এটার অভাব আছে, এবং অনেকে এটা নিয়ে সাই ফিল করে না, অনেকে এটা ভুল ধারণা আছে যে এটাকে অপপ্রচার মনে করে। আমার কথা হচ্ছে একজন নৃত্যশিল্পী, ধরেন একজন সঙ্গীত শিল্পী,
একজন ফিল্ম মেকার আমার বয়সী, যে তাকে নিয়ে আমার যে বন্ধু বান্ধব যারা ওয়েব সিরিজ বানাচ্ছে, অভিনয় করছে, আমার বন্ধুরা অনেকে, তাদের নিয়ে তো প্রতিনিয়ত রিভিউ বেরোচ্ছে। সেটাকে কিন্তু আমি বলছি না যে সে আত্মপ্রচার করছে, যে গান গাচ্ছে, ক্লোজ আপ ওয়ানে যাচ্ছে, ধরুন বিভিন্ন জায়গায় সে কিন্তু তারকা হচ্ছে, তাকে নিয়ে প্রচুর লেখা হচ্ছে, তাকে নিয়ে ডকুমেন্টারি বানানো হচ্ছে। তো একজন কবি কেন কি সবসময়, আমি এই ধারণা ভেঙে দিতে চেয়েছি সবসময়, যে ঝোলা নিয়ে এবং একটা বিড়ম্বিত জীবন নিয়ে ঘুরে বেড়াবে। সেজন্য অনেকে আমাকে বলে আপনি এত স্বাভাবিক থেকে কবিতা লেখেন কেন? কিন্তু স্বাভাবিকতার সাথে তো কবিতার কোনো সংঘর্ষ নাই। আর অনুবাদের কথা বললেন, আমিও খুব আনন্দিত যে আমার খুবই মানে কষ্ট লাগে, যেমন আমি জয়পুরে লিটারারি ফেস্টিভ্যালে গিয়েছি, চীনে গিয়েছি, আমরা দেখেছি যে খুবই অনুল্লেখযোগ্য কবিদের কবিতা অনুবাদ হচ্ছে নানান ভাষায়, শুধু ইংরেজি না কিন্তু চৈনিক ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়। কিন্তু আমাদের এত সমৃদ্ধ সাহিত্য, মানে অনুবাদের অভাবে জানতেই পারছে না যে এইরকম অনুভবের কবিতা বাংলায় লেখা হয়। শুধু আমার না, আমি বলবো আমার চেয়ে জুনিয়র কবিরাও যেসব গভীর কবিতা লেখে, বিশ্বের খুব অনেক জায়গায় সেরকম লেখা হয় না। তো কিন্তু অনুবাদের কারণে যেতে পারছে না। আমি আনন্দিত যে আমার কমিশন করতে হয়নি, স্বেচ্ছায় প্রচুর অনেকেই, আমার প্রায় 300-400 কবিতা অনেকেই অনুবাদ করছে ব্যক্তিগত ভালো লাগা থেকে। এবং একজন অনুবাদক আলমগীর মোহাম্মদ, তিনি প্রায় 100 কবিতার একটি কালেকশনে বেঙ্গল বুকসে জমা দিয়েছেন, নিউ নর্মাল অ্যান্ড আদার পয়েমস এই নামে এই সংকলনটি, এবং এটা ফরওয়ার্ড লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। এটা হয়তো মেলার শেষ দিকে আসবে। তারপরে আমার আনন্দের বিষয় যে একই সঙ্গে উজবেক ভাষায়, হিন্দি ভাষায়, ওই দিনও একটা কবিতা, যে কবিতাটি আপনাকে শোনালাম যে অচিন পরিবেশ, সেই কবিতাটি অহমিয়া ভাষায় একজন ফেসবুক থেকে নিয়ে অনুবাদ করেছেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা প্রাপ্তির জায়গা, এবং এটা সবার জন্যই উচিত। মানে যারাই ভালো গল্প লিখছেন তাদের গল্পগুলো অনুদিত হওয়া উচিত। তো আমি মনে করি সবটা মিলে একটা উদযাপন। ওই বইগুলো আমার বই না, কিন্তু আমারই সাহিত্যের অংশ যেহেতু, সেটা আমার জন্য খুব সেলিব্রেটিং একটা বিষয়। অনুবাদ নিয়ে একটা শেষ প্রশ্ন করব, যে অনেক সময় দেখা যায় অনুবাদ করার পরে ভাবটা আসলে সঠিকভাবে থাকে না। একজন কবি যেটা বোঝাতে চেয়েছেন অন্য ভাষায় অনুদিত হওয়ার পর সেই অনুভূতিটা হয়তো থাকে না। আপনার কবিতাগুলো অনুবাদ হওয়ার পর আপনি কি সেগুলো পড়েছেন? যদি পড়ে থাকেন, আপনার কি মনোপুত হয়েছে যে না, আমি যা বোঝাতে চেয়েছি ইংরেজি ভাষায়ও একই জিনিস এটা আছে? একটা মজার এবং সঙ্গত প্রশ্ন করেছেন। আমার মজা হয়েছে যে যিনি আমার কবিতা অনুবাদ করেছেন, একটা কবিতা ধরেন আমি 2বার ফেসবুকে পড়ে দিয়েছি, উনি বিস্তৃত হয়ে নিজেই একটা কবিতা 3বার অনুবাদ করেছেন, 3বারে দেখা যাচ্ছে 3 ধরনের মিনিং। আমি ভাবছি যে আমি কি আসলে এই মিনিং এ লিখেছি? ওইটা আসলে মেনে নিতে হবে, যেটা বলা হয় যে অনুবাদ হচ্ছে কাশ্মীরি শালের উল্টা পৃষ্ঠা, যে আমার অনুবাদে যা হারায় তা হচ্ছে কবিতা। তো ওই জিনিসটা মেনেই আমি নিয়েছি, কারণ হচ্ছে কিন্তু যদি আপনার একেবারে ভিন্ন অর্থ হয়ে যায় সেটা তো সমস্যা। সেটার জন্য এডিটিং এর প্রয়োজন আছে, এবং এডিটিং হয়। আমার বইটার ক্ষেত্রেও প্রপার এডিটিং হয়েছে বলে আমি ধারণা করি আমার প্রকাশনা সংস্থা থেকে। তো ওইটা আসলে এই রিস্ক মেনে নিতে হবে। আপনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস থেকে সবার অনুবাদের ক্ষেত্রেই যে তাদের বিশ্বস্ত অনুবাদক থাকার পরও কোনো না কোনো খামতি থেকেই যায়, সেটা মেনে নিয়েই আসলে অনুবাদক কি নিজের একটু চিন্তা হয়। আবার ট্রান্সক্রিয়েশন বলে একটা পেপার আছে, আবার অনেকে আক্ষরিক অনুবাদে বিশ্বাসী। কিন্তু আমি মনে করি আপাতত অনুবাদ হওয়াটা তো জরুরি, যে অন্তত একটা ভিন ভাষায় আমার কাজটা যাক, এটা তো একটা চাই। আমি বইটা হাতে নেওয়ার পর থেকে বইটা আমি উল্টা পাল্টা দেখছিলাম। বইটার অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, শেপটা ইরেগুলার, আবার সূচিপত্রটাও খুব সুন্দর করে দেওয়া। এভাবে আমি সূচিপত্র খুব কমই দেখেছি। আবার কবিতার ভেতরের যে অ্যারেঞ্জমেন্ট, সেই জিনিসগুলো একটু ইরেগুলার। বইয়ের যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কি আপনার পরিকল্পনায় হয়েছে নাকি প্রকাশকের? এটা সম্পূর্ণ কৃতিত্ব আসলে বেঙ্গল বুকসের এবং আজহার ফরহাদ, যিনি এই প্রকাশনীর দায়িত্বে আছে, নির্বাহী প্রধান, এবং হচ্ছে প্রচ্ছদ এবং অলঙ্করণও তার। তো আমার কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। অনেকের একটা বিরুদ্ধ ধারণা আছে যে রেগুলার সাইজের বই না হলে সেলফে রাখা যায় না। আমার মনে হয় যে কবিতার বই একটু আদর দাবি করে, প্রশ্রয় দাবি করে। আপনার সেলফে যদি কবিতার বই, আর একটা স্পেস, যেমন সিগনেটেড দিলীপ গুপ্ত কলকাতার, উনি বৃষ্টির দিন ছাড়া কবিতার বই ছাপতেন না, যে কবিতার বইয়ের মন ভালো থাকে না বৃষ্টির দিন ছাড়া। এখন এমন অসংবেদনশীল সময়, কবিতার বইয়ের জন্য সেই আলাদা অ্যারেঞ্জমেন্ট আপনি যেটা বললেন সেটা কেউ আসলে দিতে চায় না। আমি কৃতজ্ঞ আমার প্রকাশকের কাছে, শিল্পীর কাছে, তার এটা সার্বিক যিনি ব্যবস্থাপনা করেছেন আজহার ফরহাদ, তার কাছে, এবং পাঠকের কাছেও ভালো লাগার বিষয়। প্রথম বসন্তে যখন বইটা এসছেন, ওই দিনই প্রায় সব শেষ হয়ে গেছে, যে ওই দিনে যা এসেছিল, যে মানুষ কিন্তু পছন্দ করেছে ওই জিনিসটাও। ধরেন দর্শনদারির একটা ব্যাপার তো আছে। তো আমার কাছে মনে হয় যে একটু রিলিফ দাবি করে, এই যে সূচিপত্র বলেন বা স্পেস বলেন, চিত্রকর্ম বলেন, কবিতা নিজেই তো একটা চিত্রকর্ম, সাথে আরো একটা চিত্রকর্ম থাকলে সেটা আরো বেশি বর্ণোজ্জ্বল হয়। সেই জিনিসটাই হয়েছে আসলে। আর রূপকথা, যেহেতু রূপকথার ভিতরে তো কিছু ভিন্ন বিষয়, মানে বাস্তবতার বাইরে কিছু জিনিস থাকা উচিত, সেটা এখানে আছে বলে শিল্পীর কল্যাণে আমি মনে করি সেটা সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ পিয়াস মজিদ আপনাকে। আপনার কাছ থেকে আপনার নিজের লেখা খুব পছন্দের একটা কবিতা শুনতে চাই। খুব ভালো হয় যদি এটা রূপকথার রাস্তাঘাট থেকে হয়। তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। বিদায় নিয়ে আপনার কবিতা শুনতে শুনতে আমরা চলে যাব।
দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমরা আজকে চেষ্টা করেছি পিয়াস মজিদের এই বইমেলায় নতুন যেই বই এসেছে রূপকথার রাস্তাঘাট, এই বইটা তিনি কোন চিন্তা থেকে লিখেছেন, বইতে কি ধরনের কবিতা আছে, সেগুলো পড়তে আপনাদের কেমন লাগতে পারে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝানোর। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবে বইমেলায় আড্ডা দেই নতুন লেখক, প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, তাদের সাথে। আমাদের আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা পিয়াস মজিদের কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নেব। পড়ছি রূপকথা রাস্তাঘাট থেকে একটা কবিতা, বনবাগানের পালা। তোমার বাসার বারান্দায় বাগান, বাগানে বসে আছো তুমি, নিজ হাতে লাগানো গাছে ফোটা ফুলের মালকিন। ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে জাগলো তোমার মন, মনের ভিতর ঘন বন। বনপথে হাঁটতে হাঁটতে আমার মতো কাউকে দেখে তুমি হারিয়ে গেলে আরও গহীন এক বনে। তোমার বাসার বারান্দার বাগান এত সব কিছুই জানলো না, শুধু নিজ হাতে লাগানো গাছের ফুলগুলো ঘুমিয়ে গেল। তাদের ঘুমের ভেতর ঘন বন, বনের ভেতর ঢুকে আমি তোমাকে খুঁজতে খুঁজতে হারিয়ে গেলাম আরও গহন কোনো বনে। আমরা দুজন এখন দুদিকে, পৃথিবীর সব ফুলের নিচে, একে অপরকে খুঁজতে খুঁজতে বেঁচে আছি বনবাগানে আমাদেরই লতাপাতার লাশে।